স্টিভ জবস প্রযুক্তির অন্তরালে এক ধ্যানমগ্ন বোধিসত্ত্বের জীবনগাথা। মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসে কিছু মানুষ জন্ম নেন যারা কেবল সফল হন না, তারা এক নতুন যুগের সূচনা করেন। তারা পৃথিবীকে শুধু পরিবর্তন করেন না, মানুষের ভাবনার ধরনকেও বদলে দেন। স্টিভ জবস ছিলেন তেমনই এক বিস্ময়কর চরিত্র। পৃথিবী তাকে মনে রাখবে প্রযুক্তির জাদুকর হিসেবে, কিন্তু তার অন্তর্গত সত্তা ছিল এক গভীর আধ্যাত্মিক অন্বেষকের, যে সারা জীবন খুঁজে ফিরেছে শূন্যতার ভেতরে পূর্ণতা, কোলাহলের ভেতরে নীরবতা, আর প্রযুক্তির ভেতরে মানুষের আত্মার প্রতিচ্ছবি। স্টিভ জবসের জীবন কেবল সিলিকন ভ্যালির ব্যবসায়িক সাফল্যের গল্প নয়, এটি ছিল আধুনিক যুগের এক আধ্যাত্মিক মহাকাব্য, যেখানে জেন বৌদ্ধ ধর্মের নিঃশব্দ প্রজ্ঞা আর প্রযুক্তির কঠিন বাস্তবতা মিলেমিশে সৃষ্টি করেছিল এক অভূতপূর্ব দর্শন। তার হাতে যন্ত্র হয়ে উঠেছিল কবিতা, প্রযুক্তি হয়ে উঠেছিল ধ্যান, আর ডিজাইন হয়ে উঠেছিল এক নীরব দর্শন চর্চা। রক্তের উত্তরাধিকার মানুষকে একটি পরিচয় দেয় ঠিকই, কিন্তু আত্মার তৃষ্ণা খুঁজে নেয় নিজস্ব গন্তব্য। স্টিভ জবসের জন্ম হয়েছিল এক মুসলিম পিতা ও খ্রিস্টান মাতার ঘরে। দুই ভিন্ন স্রোতের মোহনায় দাঁড়িয়েও তিনি বেছে নিয়েছিলেন বুদ্ধের দেখানো প্রশান্তির পথ। অনেকে সংশয় প্রকাশ করলেও আজ আমরা তথ্যের নিরিখে প্রমাণ করব পারিবারিক ঐতিহ্যের ঊর্ধ্বে উঠে কিভাবে তিনি অন্তরে ও মননে একজন একনিষ্ঠ বৌদ্ধ হয়ে উঠেছিলেন। স্টিভ জবস যে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তা কেবল লোককথা নয়, বরং তার জীবনযাত্রা, দর্শন এবং অসংখ্য নির্ভরযোগ্য জীবনী গ্রন্থ ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রমাণিত। নিচে এর প্রধান প্রমাণ ও রেফারেন্সগুলো আলোচনা করা হল। ১. ভারতে আধ্যাত্মিক যাত্রা। স্টিভ জবস তরুণ বয়সেই আধ্যাত্মিক সন্ধানে ভারতে এসেছিলেন। তিনি তার বন্ধু ড্যান কোটকির সাথে নিম কারোলি বাবার সন্ধানে উত্তর ভারতে যান। যদিও তিনি পৌঁছানোর আগেই নিম কারোলি বাবা মারা যান, তবুও এই সফর তার জীবনে গভীর প্রভাব ফেলে। তিনি সেখানে কয়েক মাস অবস্থান করেন এবং বৌদ্ধ দর্শন ও ধ্যান সম্পর্কে জ্ঞান আহরণ করেন। ২. গুরু কোবুনচিনো ওটোকাওয়া। স্টিভ জবসের জীবনে বৌদ্ধ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হল জাপানি জেন মাস্টার কোবুনচিনো ওটোকাওয়া এর সাথে তার গভীর সম্পর্ক। ওটোকাওয়া ছিলেন জবসের আধ্যাত্মিক গুরু। ১৯৯১ সালে লরেন পাওয়েলের সাথে জবসের বিয়ে হয় একটি বৌদ্ধ রীতি অনুসারে, যেখানে এই গুরুই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। একসময় জবস এতটাই সন্ন্যাস জীবনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন যে তিনি সন্ন্যাসী হওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু ওটোকাওয়া তাকে লৌকিক জীবনে থেকে কাজ করার পরামর্শ দেন। ৩. অ্যাপলের ডিজাইনে জেন দর্শন। স্টিভ জবস নিজেই স্বীকার করেছেন যে তার পণ্যের মিনিমালিজম বা সরলতা জেন বৌদ্ধ ধর্ম থেকে অনুপ্রাণিত। জেন দর্শনের মূল কথা হল অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে সারবস্তুকে ফুটিয়ে তোলা। আইফোন বা ম্যাকবুকের যে ছিমছাম ডিজাইন, তা মূলত বৌদ্ধ ধ্যানধারণারই প্রতিফলন। ৪. নির্ভরযোগ্য রেফারেন্স। জবস যে বৌদ্ধ ছিলেন তার সবচেয়ে বড় দলিল হল ওয়াল্টার আইজ্যাকসনের লেখা তার আনুষ্ঠানিক জীবনী গ্রন্থ স্টিভ জবস। এই বইয়ে জবসের বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়া, ধ্যান করা এবং মৃত্যুর আগ পর্যন্ত তার আধ্যাত্মিক বিশ্বাস নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। আমি যখন ভারত থেকে ফিরে আসি, আমার কাছে পশ্চিমাদের বুদ্ধিবৃত্তিক চিন্তার চেয়ে অন্তর্দৃষ্টির গুরুত্ব অনেক বেড়ে গিয়েছিল। আর এই অন্তর্দৃষ্টি জেন বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি। স্টিভ জবস। ৫. শেষ যাত্রা ও অন্ত্যেষ্টিক্রিয়া। ২০১১ সালে জবসের মৃত্যুর পর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তার যে স্মরণসভা আয়োজন করা হয়েছিল, সেটিও বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনের আদলে করা হয়েছিল। সেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। স্টিভ জবস জন্মসূত্রে বৌদ্ধ ছিলেন না, কিন্তু পরিণত বয়সে তিনি স্বেচ্ছায় এই পথ বেছে নেন। তার ধ্যান, নিরামিষভোজী জীবনযাপন এবং পণ্যের নকশায় জেন প্রভাব প্রমাণ করে যে তিনি কেবল বৌদ্ধ ধর্মের অনুসারীই ছিলেন না, বরং তার জীবন দর্শনে এটি মিশেছিল। আপনার যদি তার জেন দর্শন সম্পর্কে আরও বিস্তারিত জানার আগ্রহ থাকে, তবে ওয়াল্টার আইজ্যাকসনের বইটি পড়ার পরামর্শ দিচ্ছি। স্টিভ জবস যে একজন বৌদ্ধ ছিলেন তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। এবার স্টিভ জবসের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একজন আলোকিত মানুষ সম্পর্কে জানা হবে। তার জৈবিক পিতামাতা তাকে আগলে রাখতে পারেননি।
জন্মের এই আদিম শূন্যতা, যাকে বৌদ্ধ দর্শনে অস্তিত্বগত শূন্যতা বলা যেতে পারে, তা জবসের অবচেতন মনে এক গভীর প্রভাব ফেলেছিল। তার জৈবিক বাবা ছিলেন সিরিয়ান বংশোদ্ভূত মুসলিম ছাত্র আব্দুল ফাত্তাহ জন্দালি এবং মা ছিলেন আমেরিকান ছাত্রী জোয়ান শিবলে। নানা সামাজিক ও পারিবারিক জটিলতার কারণে তারা শিশুটিকে নিজের কাছে রাখতে পারেননি। তার পালক পিতা পল জবস ছিলেন একজন সাধারণ মেকানিক। ছোট্ট স্টিভ যখন বাবার সঙ্গে গ্যারাজে কাঠের কাজ করতেন, তখন পল তাকে বলতেন, স্টিভ, একটি টেবিলের পেছনের অংশ যা কেউ কোনোদিন দেখবে না, সেটিও যেন সামনের অংশের মতো নিখুঁত হয়। এই কথাটি ছিল না শুধু কাঠের কাজের শিক্ষা, এটি ছিল বৌদ্ধ ধর্মের গভীরতম নন্দন তত্ত্ব। বৌদ্ধরা বিশ্বাস করে সত্যিকারের সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, এটি স্রষ্টার আত্মিক সততার বহিঃপ্রকাশ। পরে অ্যাপলের প্রতিটি যন্ত্রের ভেতরের সার্কিট বোর্ড পর্যন্ত যখন শিল্পকর্মের মতো সাজানো হতো, তখন সেখানে প্রতিধ্বনিত হতো পল জবসের সেই শিক্ষা। 60 ও 70-এর দশকের আমেরিকা ছিল সাংস্কৃতিক অস্থিরতার এক যুগ। ভিয়েতনাম যুদ্ধ, হিপ্পি আন্দোলন, স্বাধীনতার নতুন দর্শন সব মিলিয়ে তরুণ সমাজ যেন পুরনো সভ্যতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। সেই উত্তাল সময়েই বড় হয়ে উঠছিলেন স্টিভ জবস। তিনি ছিলেন অস্থির, প্রশ্নপ্রবণ এবং প্রচণ্ড কৌতূহলী। তিনি এলএসডি সহ নানা সাইকেডেলিক মাদক গ্রহণের মাধ্যমে চেতনার অদেখা দরজা খুলতে চেয়েছিলেন। পরে তিনি নিজেই বলেছিলেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল সেই মানসিক যাত্রাগুলো। কিন্তু তার উদ্দেশ্য ছিল না নিছক ভোগ, তিনি খুঁজছিলেন বাস্তবতার অন্তর্গত কোনো গভীর সত্য। 1972 সালে তিনি ভর্তি হলেন অরেগনের রিড কলেজে, কিন্তু প্রথাগত শিক্ষা তাকে বেঁধে রাখতে পারল না। মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি কলেজ ত্যাগ করলেন। সমাজের চোখে এটি ছিল ব্যর্থতা, কিন্তু স্টিভের কাছে এটি ছিল স্বাধীনতার সূচনা। তিনি বন্ধুদের মেঝেতে ঘুমাতেন, কোকা-কোলার বোতল ফেরত দিয়ে খাবারের টাকা জোগাড় করতেন, আর প্রতি রবিবার বহু মাইল হেঁটে কৃষ্ণ মন্দিরে যেতেন একবেলা নিরামিষ খাবারের জন্য। সেই দারিদ্র্য ছিল না অভিশাপ, সেটি ছিল এক ধরনের সন্ন্যাসী জীবন। ঠিক সেই সময় তিনি ভর্তি হলেন ক্যালিগ্রাফির ক্লাসে। সেখানে তিনি শিখলেন অক্ষরের সৌন্দর্য, শূন্যস্থানের নান্দনিকতা, রেখার ধ্যানমগ্নতা। বৌদ্ধ দর্শনের মূল কথাই হল অপ্রয়োজনীয় সব কিছু সরিয়ে সত্যের নির্যাসকে প্রকাশ করা। পরবর্তীতে ম্যাকিঞ্চ কম্পিউটারের টাইপোগ্রাফিতে আমরা সেই ধ্যানমগ্ন ক্যালিগ্রাফির ছাপ দেখতে পাই। সেই সময় তার টেবিলে থাকত আধ্যাত্মিক বই, ডিটি সুজুকির বৌদ্ধ দর্শন, শ্রী পরমহংস যোগানন্দের অটোবায়োগ্রাফি অফ এ যোগী। এসব বই তাকে শিখিয়েছিল মানুষের ভেতরে এক বিশাল মহাবিশ্ব লুকিয়ে আছে। তিনি ধীরে ধীরে বুঝতে শুরু করলেন, জীবন কেবল অর্থ উপার্জনের জন্য নয়, বরং নিজের ভেতরের সৃজনশীল বোধিকে জাগিয়ে তোলার জন্য। 1974 সালে স্টিভ জবস তার বন্ধু ড্যানিয়েল কটকোকে নিয়ে ভারতে আসেন। তিনি শুনেছিলেন ভারতের আধ্যাত্মিক ধর্মীয় গুরু নিম করলি বাবার অলৌকিকতার গল্প। সেই সন্ধানে তিনি হিমালয়ের দিকে পাড়ি দেন, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন সেই সাধক ইতিমধ্যেই দেহত্যাগ করেছেন। এই ঘটনাটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তিনি উপলব্ধি করলেন মানুষ নশ্বর, কিন্তু প্রজ্ঞা অবিনাশী। ভারতের ধুলোমাখা পথ, গ্রামীণ মানুষের সরলতা, সন্ন্যাসীদের নীরবতা সব কিছু তাকে বদলে দিয়েছিল। তিনি মাথা ন্যাড়া করলেন, খালি পায়ে হাঁটলেন, আর বুঝতে পারলেন পশ্চিমের মানুষ পৃথিবীকে যুক্তি দিয়ে বিচার করে, কিন্তু প্রাচ্যের মানুষ পৃথিবীকে অনুভব করে হৃদয় দিয়ে। ভারত থেকে ফিরে তার জীবনে প্রবেশ করেন জাপানি বৌদ্ধগুরু কোবুন চিনো ওতোগাওয়া। কোবুন ছিলেন শুধু একজন ধর্মগুরু নন, তিনি ছিলেন স্টিভের আত্মিক দিশারি। একসময় স্টিভ সত্যিই চেয়েছিলেন সব কিছু ছেড়ে জাপানের কোনো নির্জন বৌদ্ধ মঠে গিয়ে সন্ন্যাস নিতে, কিন্তু কোবুন তাকে বলেছিলেন, সংসার ছেড়ে পালাতে হবে না, তোমার কাজকেই ধ্যান বানাও, তোমার সৃষ্টি হোক তোমার প্রার্থনা। এই একটি বাক্য স্টিভ জবসের জীবন বদলে দিয়েছিল। তিনি বুঝতে পারলেন একটি নিখুঁত যন্ত্র তৈরি করা আর একটি বৌদ্ধ বাগান পরিচর্যা করা একই সাধনা। এখান থেকেই জন্ম নিল অ্যাপলের সেই বিখ্যাত মিনিমালিজম। জেন শিল্প যেমন অপ্রয়োজনীয় সব অলংকার সরিয়ে শুধু নির্যাসকে রেখে দেয়,
স্টিভও তেমনি প্রযুক্তিকে জটিলতা থেকে মুক্ত করতে চাইলেন। তার কাছে প্রতিটি আইফোন ছিল এক একটি আধুনিক হাইকু কবিতা, সংক্ষিপ্ত, নিখুঁত এবং গভীর। 1985 সালে নিজের হাতে গড়া অ্যাপল কোম্পানি থেকেই তাকে বের করে দেওয়া হয়। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় আঘাত। অহং চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এই নির্বাসনের সময় তিনি তৈরি করলেন নেক্সট এবং পিক্সার। পিক্সারের মাধ্যমে তিনি প্রযুক্তিকে মানবিক আবেগের সঙ্গে যুক্ত করলেন। তিনি বুঝেছিলেন মানুষ শুধু যন্ত্র চায় না, মানুষ গল্প চায়, অনুভূতি চায়, আত্মার স্পর্শ চায়। তার জীবনের এই সময়টি ছিল এক গভীর অন্তর্মুখী সাধনা। তিনি উপলব্ধি করলেন সাফল্য হারানো মানেই শেষ হয়ে যাওয়া নয়, বরং এটি নতুন জন্মের সূচনা হতে পারে। পরে যখন তিনি আবার অ্যাপলে ফিরে এলেন, তখন তিনি আগের চেয়ে অনেক বেশি পরিণত, শান্ত এবং দূরদর্শী। 2005 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি বলেছিলেন, মৃত্যুই জীবনের শ্রেষ্ঠ উদ্ভাবন, কারণ এটি পুরনোকে সরিয়ে নতুনের জায়গা করে দেয়। এই উপলব্ধি তাকে অন্য সবার থেকে আলাদা করেছিল। ক্যান্সার যখন তার শরীরে বাসা বাঁধল, তখনও তিনি থেমে যাননি, বরং তিনি আরও মনোযোগী, আরও সৃজনশীল হয়ে উঠলেন। 2011 সালের 5 অক্টোবর যখন তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন তিনি শুধু একটি কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি ছিলেন এক যুগের প্রতীক। স্টিভ জবস আমাদের শুধু স্মার্টফোন দেননি, তিনি আমাদের শিখিয়েছেন ধ্যান মনোযোগকে তীক্ষ্ণ করে। সরলতা হল কঠিন সাধনার শেষ ধাপ। অন্তর্দৃষ্টি কখনো কখনো যুক্তির চেয়েও গভীর সত্য দেখাতে পারে। তিনি ছিলেন এক অস্থির আগ্নেয়গিরি, যার অন্তরে জ্বলছিল জেন বৌদ্ধ ধর্মের প্রশান্ত আগুন। তিনি দেখিয়েছেন একজন মানুষ একই সঙ্গে প্রযুক্তিবিদ, শিল্পী, ধ্যান, স্বপ্নদ্রষ্টা হতে পারেন। আজ আমরা যখন আইফোনের স্ক্রিনে আঙুল চালাই, তখন হয়তো বুঝতে পারি না এই মসৃণতার আড়ালে লুকিয়ে আছে হিমালয়ের ধুলো, বৌদ্ধ বাগানের নীরবতা, কবুন চিনোর উপদেশ আর এক মানুষের আজীবনের আধ্যাত্মিক অনুসন্ধান। স্টিভ জবস কেবল একটি নাম নয়, তিনি আধুনিক সভ্যতার এক বোধিসত্ত্ব। তিনি আমাদের শিখিয়ে গেছেন স্টে হাংরি, স্টে ফুলিশ, অর্থাৎ জ্ঞানের জন্য ক্ষুধার্ত থেকো আর এমন বিনয়ী থেকো যেন তুমি এখনও শেখার পথে একজন নবীন পথিক। কারণ শেষ পর্যন্ত প্রযুক্তির সবচেয়ে বড় আবিষ্কার কোনো যন্ত্র নয়, মানুষের জাগ্রত চেতনা।